আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পেশ হামাসের। জানিয়ে দেব রাশিয়ার অর্থ দিয়ে অস্ত্র কিনবে ইউক্রেন, বিরোধিতা করল ইউরোপীয় ইউনিয়নের 3 দেশ। এদিকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছে ইসরায়েল। জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দিব গাজায় 25 মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে বললেন জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পেশ হামাসের। গাজা উপত্যকার যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পেশ করেছে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। প্রস্তাবটির খরচা অনুলিপি ইতিমধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ও যুদ্ধের 3 মধ্যস্থকারী দেশ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের সরকারের কাছে পাঠানো হয়েছে। নতুন প্রস্তাবে হামাস বলেছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যদি গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়, তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে থেকে 700 থেকে 1000 জনকে মুক্তি দেয়, তাহলে নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে নারী ও শিশু ও প্রাপ্তবয়স্ক অসুস্থ লোকদের ছেড়ে দেবে গোষ্ঠীটি। আরও বলা হয়েছে, যদি এই যুদ্ধবিরতি সফল হয়, তাহলে উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে। তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, অবাস্তব দাবির উপর ভিত্তি করে প্রস্তাবটি গঠন করা হয়েছে। মধ্যস্থকারী 2 দেশ কাতার ও মিশরের কর্মকর্তারা হামাসের প্রস্তাব সম্পর্কে কোনো মন্তব্য করতে চায়নি। তবে রয়টার্সকে তারা বলেছেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা উভয় পক্ষের মধ্যকার যাবতীয় মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছেন এবং তারা এই অপচেষ্টা অব্যাহত রাখবে। এর আগে গত ফেব্রুয়ারির মাঝামাঝি হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব খরচা পাঠিয়েছিল মধ্যস্থকারী পক্ষ। সেই প্রস্তাবে বলা হয়েছিল, গাজায় 40 দিনের যুদ্ধবিরতি হবে এবং এই সময়সীমার মধ্যে নিজেদের কবজায় থাকা সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর প্রতি একজন জিম্মির মুক্তির পরিবর্তে কারাগার থেকে 10 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হামাস ইসরায়েল উভয়ই। প্রত্যাখ্যানের কারণ হিসেবে হামাসের মুখপাত্ররা বলেছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতির 40 দিন গাজা উপত্যকা থেকে তার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে, তাহলে চুক্তিতে স্বাক্ষর করবে তারা। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রধান লক্ষ্য হলো হামাসের চিরতরে নির্মূল করা। তাই এমন কোনো শর্ত তারা অনুমোদন করবে না যা এই লক্ষ্যের বাধা সৃষ্টি করবে। গতকাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বিবৃতি দেওয়ার কিছু সময় পর পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য রমজান একটি পবিত্র মাস। বিগত বছরগুলোর মধ্যে এই বছরও এই মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েল। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক, বেসামরিক, ইসরায়েলি এবং বিদেশি নাগরিক সহ 1200 জনের বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় আরও 240 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে 75 বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষ হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার 1 সপ্তাহ পর থেকে বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও। অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছেন 31,000-এরও বেশি ফিলিস্তিনি, আহতের সংখ্যা ছাড়িয়েছে 73,000। এদিকে রাশিয়ার অর্থ দিয়ে অস্ত্র কিনছে ইউক্রেন, বিরোধিতা করছে ইউরোপীয় ইউনিয়নের 3 দেশ। ইউরোপীয় ইউনিয়নে আটক থাকা রাশিয়ার অর্থ দিয়ে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার যে পরিকল্পনা নিয়েছে 27 জাতির জোট, তার বিরোধিতা করছে সংস্থার 3 সদস্য দেশ। মার্কিন ম্যাগাজিন পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য মাল্টা, লুক্সেমবার্গ এবং হাঙ্গেরি এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন গত মাসে পরামর্শ দিয়েছিলেন যে ইউরোপীয় ইউনিয়নে আটক থাকা রাশিয়ার অর্থের লভ্যাংশ দিয়ে ইউক্রেনের অস্ত্র কেনা উচিত। এর আগে রাশিয়ার আটককৃত অর্থ ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যয় করার পরিকল্পনা নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। অস্ত্র কেনার এই পরিকল্পনা সম্পর্কে গত বুধবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয় এবং সেখানে এই পরিকল্পনার বিরোধিতা করে মাল্টা, লুক্সেমবার্গ এবং হাঙ্গেরি। আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগে পলিটিকোর রিপোর্ট অনুযায়ী এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভন ডার লিয়েনের পরিকল্পনার জটিলতার মুখে পড়ছে। এর কারণে এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার কথা বলা হচ্ছে। তবে রাশিয়া তার অর্থ ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের পদক্ষেপ নিলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। এদিকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছে ইসরায়েল।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছে দখলদার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। শুক্রবার 15 মার্চ নতুন এই প্রস্তাব দেয় হামাস। এতে বলা হয়েছে যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে বয়স্ক নারী ও অসুস্থ জিম্মিদের ছেড়ে দেবে। হামাস নতুন প্রস্তাব দেওয়ার পর ইসরায়েল জিম্মিদের পরিবারের সদস্যরা আন্দোলন করতে শুরু করেছেন। তারা মন্ত্রিসভাকে চাপ দিচ্ছে প্রস্তাব দিতে রাজি হতে। জিম্মিদের পরিবার বলছে প্রিয়জনদের কাছে ফিরে পাওয়ার ক্ষেত্রে তাদের সামনে নতুন আরেকটি সুযোগ এসেছে, আর এই সুযোগ কাজে লাগানোর দাবি জানাচ্ছেন তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছেন বৈঠকটি আজ শুক্রবারই হবে এবং এটি একটু বড় হবে, তবে দিনের কোন সময় বৈঠকটি হবে তা উল্লেখ করা হয়নি। গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই দিনে 1200 ইসরায়েলি হত্যার পাশাপাশি আরও প্রায় 250 জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা। ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় গাজায় এখন পর্যন্ত 30,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ হাজরা বালোচ এক সাপ্তাহিক ভাষণে এই অভিযোগ করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। তিনি বলেন, পাকিস্তানে 11 মার্চ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার বিষয়টি নোট করেছেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম জানানো হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির ধারা 2 এর নির্ধারিত 3 দিনের টাইমলাইন অনুসরণ করেনি ভারত। উল্লেখ্য, ভারত গত 11 মার্চ অগ্নি 5 নামক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথম সফল ফ্লাইট পরিচালনা করেছেন। মিশন দিবাস্ত্র নামে ভারতের MVR এর প্রযুক্তি ফ্লাইট পরীক্ষাটি ওডিশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে পরিচালনা করছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এই চুক্তির অধীনে যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পাকিস্তান ও ভারত পরস্পরকে আগাম নোটিশ দিতে বাধ্য। কিন্তু 11 মার্চের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় ভারত এই চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করছে পাকিস্তান। মমতাজ হাজরা তার সাপ্তাহিক ভাষণে ভারতের উদ্দেশ্যে বলেন, আগাম নোটিশটি সংক্রান্ত চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সঙ্গে সঙ্গে 1990 সাল থেকে মাঝারি ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ভারত। এদিকে গাজায় 23 মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে জানালো জাতিসংঘ। গাজায় 5 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রায় 23 মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের অনুমান 23 মিলিয়ন টন পরিমাণের এই ধ্বংসাবশেষ, যার মধ্যে ছড়িয়ে রয়েছে অবিস্ফোরিত অস্ত্র, এটি পরিষ্কার করতে কয়েক বছরের সময় লাগবে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় খনি অ্যাকশন অংশীদারদের সাথে গাজায় অবিস্ফোরিত অস্ত্রের হুমকি মূল্যায়ন করার জন্য কাজ করছে। এদিকে হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 32,000-এর কাছাকাছি চলে গেছে। এছাড়া আরও 72,760 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো রমজান যাপনের সুযোগ নেই, কারণ শত শত মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে, নগর ভবন মিসমার এবং করা হয়েছে। তাই জীবনযাপনের অনুষঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান অনুসারে চলমান গাজা যুদ্ধে অন্তত 12,300 শিশু মারা গেছেন।